আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের মধ্যে অনেকে বলেছে দ্বিতীয় অধ্যায়ের একটি শর্ট নোট দেওয়ার জন্য। এটি হলো তোমাদের সেই শর্ট নোট যেখানের মধ্যে সকল বিষয় খুঁটিনাটিভাবে আলোচনা করা হয়েছে দ্বিতীয় অধ্যায়। এই ভিডিওটি তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার দ্বিতীয় অধ্যায়ের প্রস্তুতি 100% হয়ে যাবে। যদি এটির পিডিএফটি দেখি তাহলে পিডিএফটি হলো এটি। চলো আমরা প্রথম থেকে পড়া শুরু করি। দ্বিতীয় অধ্যায়ের নাম ছিল কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম কি? এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যে যোগাযোগ প্রক্রিয়া হয় তাই কমিউনিকেশন সিস্টেম। ডেটা কমিউনিকেশন কি? ডেটাকে স্থানান্তরের প্রক্রিয়াই হলো ডেটা কমিউনিকেশন। এগুলো একটু ভালো করে দেখবে, ক নম্বর প্রশ্নের মধ্যে এগুলো এসে থাকে। ডেটা কমিউনিকেশনের উপাদান রয়েছে পাঁচটি উপাদানগুলো কি কি? উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক এবং গন্তব্য। উৎসের মধ্যে রয়েছে কম্পিউটার, মোবাইল ফোন এবং টেলিফোন। এরপরে প্রেরকের মধ্যে মডেম, রাউটার, টিভি স্টেশন, রেডিও স্টেশন, টেলিফোন এক্সচেঞ্জ। এছাড়া মাধ্যমের মধ্যে এগুলো নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব, তাই আর আমি বলছি না, এগুলো একটু তোমরা দেখে নিবে। এরপর দেখো ব্যান্ডউইথ বা ডাটা ট্রান্সমিশন, এটি থেকে প্রশ্ন হয়ে থাকে তাই এটি একটু ভালো করে দেখবে। ডেটাকে স্থানান্তর করার হারকে ব্যান্ডউইথ বলে থাকে। ব্যান্ডউইথকে অনেকগুলো সংক্ষেপে দেওয়া হয়, যেমন বিপিএস। ছোট হাতের বি হলে বিট পার সেকেন্ড হবে, আর বড় হাতের যদি বি হয় তাহলে বাইট পার সেকেন্ড হবে। এছাড়া এখানে আরো কিছু একক রয়েছে, এককগুলো তোমরা তোমাদের মতো করে দেখে নিবে, এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয়ে থাকে। এরপরে রয়েছে ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিট করার পদ্ধতি হলো ডেটা ট্রান্সমিশন মেথড। এই পদ্ধতিকে ভাগ করা হয়, ডেটা ট্রান্সমিশন মেথডকে ভাগ করা হয় দুই ভাগে, প্যারালাল এবং সিরিয়াল। প্যারালাল কি এবং সিরিয়াল কি তার সম্পর্কে আমরা একটু দেখে নিই। প্যারালালের মধ্যে যখন তুমি কোনো তথ্য প্রেরণ করবে তা একসাথে 8টি বিটই গ্রাহকের কাছে যাবে, কিন্তু সিরিয়ালে তা একটি একটি বিট করে যায়। এরপরে দেখো সিরিয়ালকে আবার তিন ভাগে ভাগ করা হয়, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস কি? একটি করে অক্ষর ট্রান্সমিট হয়। স্টার্ট ও স্টপ বিট থেকে প্রাইমারি মেমোরির এখানে দরকার হয় না। তুমি যখন কোনো কিছুতে একটি টাইপ করবে, সেটি যেমন কিবোর্ড এর উদাহরণ, কিবোর্ডে যখন একটি অক্ষর টাইপ করা হয় তখন একটি অক্ষরই ইনপুট আউটপুট হিসেবে দেখানো হয়। এটির বিরতি কিন্তু সমান হয় না, মনে রাখবে। একটি অক্ষর থেকে আরেকটি অক্ষর টাইপ করার বিরতি কিন্তু সমান হয় না। এরপরে রয়েছে সিনক্রোনাস। প্রথমে প্রাইমারি মেমোরিতে ডাটাগুলো সংরক্ষণ করা হয়। প্রতিবার 80 থেকে 132 বিটের একটি প্যাকেট ব্লক ট্রান্সমিট হয়। তাহলে প্রতিবার কত থেকে 80 থেকে 132 বিটের একটি ব্লক বা প্যাকেট ট্রান্সমিট হয়। সমান বিরতিতে ব্লক এর আগে 1 বা 2 বাইটের, তাহলে সমান বিরতিতে ব্লকের আগে 1 বা 2 বাইটের হেডার ও পরে 1 বা 2 বাইটের ট্রেইলার ট্রান্সমিট করা হয়। এতে কিন্তু প্রাইমারি মেমোরির প্রয়োজন হয়। এর উদাহরণ হলো কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা ট্রান্সফার। এরপরে রয়েছে আইসোক্রোনাস। আইসোক্রোনাস হলো অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাসের মিশ্রিত রূপ, যেমন লাইভ স্ট্রিম ভিডিও। এটিতে তুমি একসাথে টেক্সটও করতে পারবে এবং ভিডিওতে কথাও বলতে পারবে। এটি দুটোই কাজ করে থাকে। একটি করে আলাদা আলাদা অক্ষরও ট্রান্সমিট করে থাকে এবং একটি নির্দিষ্ট 80 থেকে 32 বাইটের একটি প্যাকেট বা ব্লকও ট্রান্সমিট করে থাকে। এটি হলো দুইটির একসাথে রূপ। এরপরে দেখো ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশনের দিক নির্দেশনাকে কি বলা হয়? ডেটা ট্রান্সমিশন মেথড বলে। এর প্রকারভেদ রয়েছে। ডেটা ট্রান্সমিশন মেথডের মধ্যে প্রকারভেদ রয়েছে ডেটা প্রবাহের ভিত্তিতে এবং আরেকটি রয়েছে প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের ভিত্তিতে। প্রথমে যদি আমরা ডেটা প্রবাহের দিকের ভিত্তিতে দেখি তাহলে রয়েছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। এগুলো থেকে প্রশ্ন অনেক বেশি হয়, তাই এগুলো ভালো করে দেখবে। সিমপ্লেক্স কি? সিমপ্লেক্স হলো একমুখী। উদাহরণ হলো রেডিও বা টিভি। একমুখী কেমন? রেডিওতে যখন আমরা কোনো কিছু শুনি তখন আমরা শুধু শুনতেই পাই, তখন আমাদের থেকে কোনো, যেমন ধরে নাও এটি হলো ক এবং এটি হলো খ। ধরে নাও এটি হলো এ পক্ষ এবং এটি হলো বি পক্ষ। এ পক্ষ হলো যে রেডিও স্টেশন। ধরে নাও রেডিও স্টেশন থেকে যখন তুমি রেডিওর মাধ্যমে কোনো তথ্য শুনো, তুমি বিপরীতে রেডিওতে কোনো কিছু বলতেও পারবে না, বললেও সেটি এর কাছে পৌঁছাবে না। এটিকে বলা হয় একমুখী বা সিমপ্লেক্স। এরপর রয়েছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স বা অর্ধমুখী, এটির উদাহরণ রয়েছে ওয়াকি টকি। ওয়াকি টকিতে কি হয়? এ দিক থেকে যখন কথা বলা হয় তখন বি দিক সেটি শুনতে পায়, কিন্তু সাথে সাথে বি দিক কথা বলতে পারে না। এ দিক যখন কথা বলা বন্ধ করে তখন বি দিক থেকে এদিকে কথা শোনা যায়। এটিকে বলা হয় হাফ ডুপ্লেক্স বা অর্ধমুখী। এরপর রয়েছে ফুল ডুপ্লেক্স বা পূর্ণমুখী। এটি হতে পারে মোবাইল ফোন বা টেলিফোন। এই ক্ষেত্রে কি হয়? এ যখন কথা বলে তখন বি কথা বলতে পারে একসাথে, এর কথাও বি একসাথে শুনতে পারে, বির কথাও এ একসাথে শুনতে পারে। এরপরে রয়েছে প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের ভিত্তিতে ভাগ করা হয় 3 ভাগে, ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। ইউনিকাস্ট, ডেটা গ্রহণ করতে পারবে নেটওয়ার্কের একজন মাত্র গ্রাহক। এই ইউনিকাস্ট বোঝার জন্য আমরা চাইলে এই চারটি একটু দেখতে পারি, ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। আগে আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। ইউনিকাস্ট যখন কোনো ডেটা প্রেরণ করবে তখন ডেটাটি গ্রহণ করতে পারবে নেটওয়ার্কে থাকা নির্দিষ্ট কোনো একজন ব্যক্তি। ব্রডকাস্টে কি হয়? ব্রডকাস্টে যখন তথ্য প্রেরণ করবে তখন নেটওয়ার্কে থাকা সকল মানুষ সেটি গ্রহণ করতে পারবে, এক কথা রেডিও হতে পারে।
এরপরে দেখো মাল্টিকাস্ট হলো যখন ডেটা প্রেরণ করবে তুমি, তখন তোমার বাছাইকৃত বা নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকা মানুষগুলো যাদের অনুমোদন আছে তারাই শুধু এই নেটওয়ার্ক থেকে তথ্য গ্রহণ করতে পারবে। চলো আমরা একটু দেখে নিই। ইউনিকাস্ট, ডেটা গ্রহণ করতে পারবে নেটওয়ার্কের একজন মাত্র গ্রাহক, যেমন উদাহরণ হতে পারে মোবাইল ফোন, তুমি কাউকে কল করেছো সেক্ষেত্রে একজন মাত্র গ্রাহকই সেটি গ্রহণ করতে পারবে। টেলিফোন হতে পারে, ওয়াকি টকি হতে পারে, সিঙ্গেল SMS-ও হতে পারে। ব্রডকাস্টের মধ্যে রয়েছে ডেটা গ্রহণ করতে পারবে নেটওয়ার্কের সকল গ্রাহক, যেমন রেডিও টেলিভিশন একসাথে সবাই যারা যারা নেটওয়ার্কে সংযুক্ত আছে সবাই একসাথে দেখতে পারে। মাল্টিকাস্ট, ডেটা গ্রহণ করতে পারবে নেটওয়ার্কের শুধুমাত্র অনুমোদিত গ্রাহক, যেমন কি হতে পারে ভিডিও কনফারেন্সিং হতে পারে, চ্যাটিং গ্রুপ হতে পারে, ভিডিও চ্যাটিং বা SMS গ্রুপ। এখানে তুমি যাদেরকে অনুমোদন করেছো বা যারা গ্রুপের সাথে অ্যাড আছে শুধু তারাই সেটি গ্রহণ করতে পারবে। আশা করি এটি বুঝতে পেরেছো। এরপরে দেখো ডেটা কমিউনিকেশনের মাধ্যম বা মিডিয়া। আমরা তো ডেটা যেগুলো গ্রহণ বা প্রেরণ করি এটির নিশ্চয়ই কোনো না কোনো মাধ্যম রয়েছে যার মধ্যে দিয়ে ডেটা প্রবাহিত হয়। যেমন কিভাবে প্রবাহিত হতে পারে, হয় তারের মাধ্যমে সেটি প্রবাহিত হয়, না হলে তারবিহীনভাবে সেটি প্রবাহিত হয়। তারের মাধ্যমের মধ্যে রয়েছে প্রথম যেটি রয়েছে সেটি হলো টেলিফোন কেবল, আরেকটি রয়েছে টুইস্টেড পেয়ার কেবল, এরপর রয়েছে কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক্যাল কেবল। এখানের মধ্যে শেষের তিনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার মধ্যে আরো বেশি গুরুত্বপূর্ণ ফাইবার অপটিক্যাল কেবল এবং কোএক্সিয়াল কেবল, এগুলো বেশি ভালো করে দেখবে। তারবিহীন কিছু মাধ্যম রয়েছে, তার মধ্যে রয়েছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। এগুলোতে আমি একটা করে স্টার দিয়ে রেখেছি, এগুলো তোমরা একটু ভালো করে দেখবে। টিপি কেবল, যেটিকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল, 4 জোড়া তার প্রতি জোড়া পরস্পর সুষমভাবে পেঁচিয়ে তৈরি করা হয় এই টিপি কেবল বা টুইস্টেড পেয়ার কেবল। 4 জোড়া থাকে, কত জোড়া? 4 জোড়া, ভালো করে দেখবে। 4 জোড়াগুলো কি কি হয়? নীল এবং সাদা হয়, সবুজ এবং সাদা হয়, কমলার সাথে সাদা হয়, বাদামি এবং সাদা হয়। সবচেয়ে মজার বিষয়, প্রতিটি তারের সাথে একটি কমন সাদা তার রয়েছে। তাহলে প্রশ্ন যদি আসে টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে কোন তার কমন বা সর্বদা থাকে, সেটি হবে সাদা। 4 জোড়া সমান এখানে 8টি তার থাকে। এর মধ্যে এর প্রকারভেদ রয়েছে 2 প্রকার, যেমন STP শিল্ডেড টুইস্টেড পেয়ার এবং UTP আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। এর রেঞ্জ রয়েছে তো 100 মিটার দূরত্ব পর্যন্ত এটি কাজ করে থাকে এবং ব্যান্ডউইথ 10 Mbps থেকে 1 Gbps পর্যন্ত হতে পারে। এই যে শিল্ডেড এবং আনশিল্ডেড দুইটি টুইস্টেড পেয়ার কেবল তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে এগুলোর এই যে প্রতিটা জিনিসের যে নাম রয়েছে, পেয়ার শিল্ড, আউটার জ্যাকেট, এগুলো তোমরা একটু দেখে নিবে। এই ধরনের 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া তার পেঁচিয়ে এই টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। এরপরে রয়েছে কোএক্সিয়াল কেবল সম্পর্কে দেখো, এটি হলো যে কোএক্সিয়াল কেবলের বাইরের যে ইনসুলেট বা জ্যাকেট রয়েছে সেটি, আর ভিতরে যে সাদা অংশ মোমের মতো রয়েছে বা এটিকে বলা হয় ফোমের ইনসুলেশন। এরপরে ভিতরে রয়েছে কপার ওয়েব, এটি হলো যে মেন বা মূল তার। এরপরে উপরে যেমন গোল্ডেন কালারের অনেকগুলো তামার তার রয়েছে, এগুলোকে বলা হয় কপার মেশ। প্রকারভেদ হয়ে থাকে, এটি 2 ধরনের হয়ে থাকে। একটি হলো থিন নেটটি 10/2 নামেও পরিচিত এবং থিক নেট রয়েছে যেটি 10/5 নামেও পরিচিত। থিন নেটে কি হয়, প্রতি সেকেন্ডে সেটি 10 মেগাবাইট ডেটা প্রায় 200 মিটার দূরত্ব পর্যন্ত প্রেরণ করতে পারে। আর থিক নেটে কি হয়, প্রতি সেকেন্ডে 10 মেগাবাইট ডেটা সর্বোচ্চ 500 মিটার দূরত্ব পর্যন্ত প্রেরণ করতে পারে। এগুলো একটু দেখবে কোনটি কতটুকু পর্যন্ত ডেটা প্রেরণ করতে পারে। এরপরে রয়েছে ফাইবার অপটিক্যাল কেবল, এটি খুবই গুরুত্বপূর্ণ। কাচের তৈরি, সবচেয়ে বেশি প্রশ্ন হয় এখান থেকে। কাচের তৈরি অত্যন্ত সূক্ষ্ম তন্তু যার মধ্যে দিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোক সিগন্যাল গমন করে থাকে। তাহলে এটির ভিতরে যে এই দেখো ফাইবার একটি রয়েছে যেটিকে বলা হয় কোর, এই কোরের ভিতর দিয়ে আলোক রশ্মি প্রবেশ করে এবং এটি অনেকটা কাচের মতো স্বচ্ছ হয়ে থাকে। এটি বাইরের জ্যাকেট এবং এটি শক্তিশালী আবরণ, এগুলো তোমরা একটু দেখবে। এর প্রকারভেদ রয়েছে কোরের ব্যাস অনুযায়ী সিঙ্গেল মোড বা যেটিকে মনোমোড বলা হয়, আরেকটি রয়েছে মাল্টি মোড। এবং সিঙ্গেল মোডটি দেখো, কোরের ব্যাস 4 থেকে 12 মাইক্রন, একসাথে শুধু একটি সিগন্যাল ট্রান্সমিট হতে পারে এই মনোমোড দিয়ে, যেটি হয়ে থাকে হাই স্পিড, দ্রুত পাল্লা এবং এটি ব্যয়বহুল হয়ে থাকে। যেটির কোরের ব্যাস সবচেয়ে কম হবে সেটি হবে অনেক বেশি ব্যয়বহুল, যেমন এটি 4 থেকে 12। আরেকটি রয়েছে মাল্টি মোড যার কোরের ব্যাস 50 থেকে 100 মাইক্রন, একসাথে কিন্তু সেটি অসংখ্য সিগন্যাল ট্রান্সমিট করতে পারে এবং এটি লো স্পিড হয়ে থাকে, কিছু সস্তা এবং স্বল্প পাল্লা হয়ে থাকে। এরপর ফাইবার অপটিক্যাল কেবলের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো এমসিকিউতে অনেক বেশি আসে, সেগুলো দেখো। এটি অতি স্বচ্ছ হয়, EMI মুক্ত হয়, উচ্চ ব্যান্ডউইথ সম্পন্ন হয়, হালকা হয় এবং নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে ব্যান্ডউইথে ব্যবহার করা হয়।
এই কিছুটা এই ধরনের হয়, যেটির মাঝখান দিয়ে একটি আলোক রশ্মি প্রবাহিত হয়ে থাকে, যাকে আলোক সিগন্যাল বলে। এরপর এতক্ষণ আমরা তারযুক্ত মাধ্যমগুলো দেখলাম, এখন দেখব তারবিহীন মাধ্যম। কোনো ধরনের তার ছাড়া ডেটা প্রেরণ করা হলে তাকে তারবিহীন মাধ্যম বলে। এটির প্রথমটি হবে রেডিও ওয়েভ। এর বর্ণনা এবং বৈশিষ্ট্য দেখো, যেটি 3 কিলো গিগাহার্জ থেকে 300 জিবি গিগাহার্জ ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম থাকে, তাকে রেডিও ওয়েভ বলে। তবে সাধারণত সেটি 10 কিলো গিগাহার্জ থেকে 1 জিবি গিগাহার্জ পর্যন্ত হয়ে থাকে। এর তরঙ্গ দৈর্ঘ্য 30 কিলোমিটার থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এরপরে আয়নোস্ফিয়ারের প্রতিফলন হয়, ব্রডকাস্টে এটি বেশি ব্যবহৃত হয়, চারদিকে ছড়িয়ে যায়, তাই বাধা অতিক্রম করতে পারে। ব্যবহারগুলো: বেতার যোগাযোগে এটি ব্যবহার করা হয়, মোবাইল যোগাযোগের রেডিও ব্রডকাস্ট সম্প্রচারে। এরপরে হলো যে রাডার ইত্যাদি ক্ষেত্রে, কম্পিউটার নেটওয়ার্ক তৈরিতে এটি ব্যবহার করা হয়। এরপরে রয়েছে মাইক্রোওয়েভ। এর বর্ণনা: 1 জিবি গিগাহার্জ থেকে 100 জিবি গিগাহার্জ ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, তবে সাধারণত সেটি 2 জিবি পর্যন্ত হয়ে থাকে, চারদিকে ছড়িয়ে পড়ে না বলে বাধা অতিক্রম করতে পারে না। এটি অনেক গুরুত্বপূর্ণ, 2 নাম্বারটি এটি ভালো করে দেখবে। এরপরে হলো যে LOS বা লাইন অফ সাইট। ধরে নিলাম এখানে একটি টার্মিনাল রয়েছে বা ট্রান্সমিটার রয়েছে, সোজাসুজি দূরত্বে আরেকটি রয়েছে যেটিকে বলা হয় রিপিটার বা আর। সোজাসুজি দূরত্ব বা লাইন অফ সাইট এটি অবলম্বন করে, দুটি ট্রান্স রিসিভার নিয়ে এটি গঠিত হয়। এরপর দেখো, এটি আয়নোস্ফিয়ার ভেদ করতে পারে এবং ভেদ করে সেটি স্যাটেলাইট পর্যন্ত চলে যায়। মাইক্রোওয়েভ সাধারণত 2 প্রকারের। একটি হলো যে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, উঁচু ভবনে ট্রান্সমিটার এবং রিসিভার বসাতে হয়। এখানে 40 থেকে 50 কিলোমিটার পর একটি রিসিভার প্রয়োজন হয়, ব্যবহার হয় টেরেস্ট্রিয়াল টিভি সম্প্রচারে, যেমন ভিটিভিতে এগুলো ব্যবহার করা হয়। স্যাটেলাইট মাইক্রোওয়েভ ভূমি থেকে বিএসএটি বা ভেরি সিম্পল অ্যাডাপ্টার টার্মিনাল বসাতে হয় ভূমিতে, এবং এটি 34,000 কিলোমিটার ঊর্ধ্বে আকাশ থেকে আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ থাকে। ব্যবহার: এটি স্যাটেলাইট টিভি সম্প্রচারে ব্যবহার করা হয়, আবহাওয়ার অবস্থা পর্যবেক্ষণ, প্রতিরক্ষা বিভাগের তথ্য আদান প্রদান, উভয় মাইক্রোওয়েভের কাজ। এরপরে দেখো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং সুবিধাগুলো কি কি। ওয়্যারলেস কমিউনিকেশন মানে তার ছাড়া যে মাধ্যম রয়েছে। প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে তুমি যোগাযোগ করতে পারবে, ভ্রমণ বা চলাচলে অবস্থায় যোগাযোগ করতে পারবে, দুর্যোগপূর্ণ অবস্থায় বা যুদ্ধক্ষেত্রে যোগাযোগ করতে পারবে, সহজ বহনযোগ্য। এটি ক্যাবেলিং এর ঝামেলা বা তারের ঝামেলা নাই, ক্যাবেলিং এর ব্যাকআপ হিসেবে ব্যবহার হয়। অসুবিধা যেগুলো রয়েছে: গতি ক্যাবেলের তুলনায় অনেকটাই কম এবং নিরাপত্তা দুর্বল। এটির ব্যবহার করা হয় রিমোট কন্ট্রোল হিসেবে, ট্রাফিক কন্ট্রোল হিসেবে, গ্যারেজ ডোর ওপেনার হিসেবে, কার্ড লেজার টেলিফোন হিসেবে, মোবাইল ফোন হিসেবে, ওয়াকিটকি হিসেবে। এগুলো একটু দেখে নিবে, সৃজনশীল আনসার করতে সুবিধা হবে। স্যাটেলাইট টিভিতে ওয়াইফাই ওয়াইম্যাক্সে ব্যবহার করা হয়, ওয়্যারলেস ব্যান্ডউইথ ইন্টারনেটে এটি ব্যবহার করা হয়। এরপরে দেখো, কিছু মাধ্যম রয়েছে, ব্লুটুথ রয়েছে, ওয়াইফাই রয়েছে এবং ওয়াইম্যাক্স রয়েছে। এর বৈশিষ্ট্য এবং পার্থক্যগুলো আমরা এক নজরে দেখে ফেলবো। বিষয়বস্তু: স্ট্যান্ডার্ড ব্লুটুথ ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড ব্লুটুথ হলো 802.15 এবং ওয়াইফাই হলো 802.11, এরপরে ওয়াইম্যাক্স হলো 802.16। ফ্রিকোয়েন্সিটা একটু ভালো করে দেখবে, ফ্রিকোয়েন্সি এটির হলো 2.45, এটি 2.4 থেকে 5 পর্যন্ত এবং এটি 2 থেকে 66 পর্যন্ত। এরপরে এখানে আরো কিছু রয়েছে, এগুলো দেখবে। ব্যান্ডউইথ বা স্পিড কত এটিও একটু দেখে নিবে। রেঞ্জ এটি 3 থেকে 10 মিটার এবং ওয়াইফাই হলো 50 থেকে 100 বা 200 মিটার পর্যন্ত, এটি 1000 থেকে 50,000 বা 50 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। নেটওয়ার্ক, এটির নেটওয়ার্ক হলো, নেটওয়ার্কের মধ্যে ব্লুটুথটি হলো WPAN বা ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইফাই হলো WLAN বা ওয়্যারলেস ল্যান্ড এরিয়া নেটওয়ার্ক। এরপরে এটি হলো WMAN, এটি হবে যে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এর ব্যবহার করা হয় কোথায়? যেমন মাউস, কিবোর্ড, স্পিকার, হেডফোনে আমরা পার্সোনাল এই ধরনের ডিভাইসগুলো যেটি 3 থেকে 10 মিটার ভিতর কাজ করে থাকে, এগুলোতে ব্যবহার করা হয়। এরপরে হটস্পট তৈরিতে, তুমি যদি হটস্পট তৈরি করতে চাও তাহলে ব্যবহার করা যায়। এরপরে রয়েছে নগরভিত্তিক ওয়াইফাই। এরপরে ওয়াইম্যাক্স ব্যবহার করা হয় VoIP ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। IPTVতে ব্যবহার করা হয়, মোবাইল টিভি, এরপরে ফাইবারের বিকল্প হিসেবে, ওয়্যারলেস ব্যান্ডউইথ হিসেবে এটি ব্যবহার করা হয়। অন্যান্য বৈশিষ্ট্য বা বর্ণনা, এই ক্ষেত্রে দেখো পিকোনেট 8টি ডিভাইস মিলে একটি মাস্টার এবং বাকি যেগুলো থাকে সেগুলো থাকে প্লাগ। কয়েকটি পিকোনেট মিলে একটি স্ক্যাটার নেট তৈরি হয়। এরপরে রয়েছে, এটিকে বলা হয় ওয়াইফাইয়ের মধ্যে হাফ ডুপ্লেক্স মোড, এটির পূর্ণরূপ হলো ওয়্যারলেস ফিডেলিটি। এরপরে রয়েছে ফুল ডুপ্লেক্স মোড। এরপরে রয়েছে যেটি মোবাইল যোগাযোগ, মোবাইল যোগাযোগটি হলো
দুটি ডিভাইসে চলমান তারবিহীন যোগাযোগ হলো মোবাইল যোগাযোগ, মোবাইল ফোন বা সেল ফোন। যে ফোনের মাধ্যমে চলমান অবস্থায় কথা বলা যায় সেটি মোবাইল ফোন বা সেল ফোন। এটি এখান থেকে একটু দেখে নাও। এখানে ধরো এই ব্যক্তি কথা বলছে, প্রতিটি মোবাইল ফোনের সাথে একটি বেজ স্টেশন থাকে। এরপরে যেমন এটিতে আছে, এই বেজ স্টেশনের মাধ্যমে যে যোগাযোগটি সম্পূর্ণ হয় সেটি হলো মোবাইল যোগাযোগ। এটি একটু দেখে নিবে। এরপর রয়েছে বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন, বৈশিষ্ট্য সম্পর্ক এবং পার্থক্য, এগুলোর তুলনা, প্রজন্ম এবং বিষয়গুলো দেখো। প্রথম জেনারেশনের সময়কাল ছিল 1979 থেকে 1990 পর্যন্ত। দ্বিতীয় জেনারেশনের সময়কাল ছিল 1991 থেকে 2000 সাল পর্যন্ত। তৃতীয় প্রজন্মের ছিল 2001 থেকে 2008 পর্যন্ত। চতুর্থ প্রজন্মের রয়েছে 2009 থেকে 2020 পর্যন্ত। পঞ্চম জেনারেশনের রয়েছে 2020 থেকে বর্তমানে সেটি চলমান। সিগন্যালের প্রকৃতি অনুসারে প্রথম জেনারেশন ছিল অ্যানালগ এবং পরবর্তীতে দ্বিতীয় থেকে সবগুলো ডিজিটাল হয়ে গেছে। প্রযুক্তির বা স্ট্যান্ডার্ড ছিল এগুলা, সবগুলো স্ট্যান্ডার্ডগুলো একটু দেখে নিবে, এগুলো খুবই কম আসে। এরপর রয়েছে ডেটা রেট। ডেটা রেট প্রথম অবস্থায় যখন প্রথম জেনারেশন খুব কম ছিল 2 kbps ছিল, এরপর থেকে সেটি আস্তে আস্তে বেড়েছে এবং দ্বিতীয় প্রজন্মের মধ্যে ছিল 56 থেকে 115 kbps এবং থার্ড জেনারেশনে সেটি 2 mbps প্লাস ছিল এবং এরপরে চতুর্থ প্রজন্মে ফোর্থ জেনারেশনে সেটি ছিল 100 mbps থেকে 1 gbps পর্যন্ত। পঞ্চম প্রজন্মে 4G এর চাইতেও বহুগুণ বেশি 1 GB বা 10 gbps পর্যন্ত সেটি চলছে। চলন্ত অবস্থা ও যোগাযোগ, এটি তো অসম্ভব ছিল প্রথম জেনারেশনে, এরপর থেকে সেটি সম্ভব হয়েছে। আন্তর্জাতিক রোমিং ব্যবস্থা কেমন? প্রথম অবস্থায় সীমিত ছিল, বর্তমানে দ্বিতীয় প্রজন্মে সেটি চালু হয়েছে, বর্তমান পর্যন্ত চালু আছে। প্রিপেইড পদ্ধতি প্রথম দিকে ছিল না, বাকিগুলোতে আছে এবং দ্বিতীয় প্রজন্ম থেকে সেটি চালু হয়েছে। অন্যান্য বৈশিষ্ট্য এর ব্যবহার ছিল, সেমিকন্ডাক্টর ও মাইক্রোন প্রসেসরের ব্যবহারে তৈরি করা হয়েছিল। এরপর থেকে সার্কিট সুইচ এবং এমএমএস এর আস্তে আস্তে সার্কিট সুইচিং এবং এসএমএস শুরু হয়। এরপরে শুরু হয় প্যাকেট সুইচিং এবং ভিডিও কল, এগুলো। এরপরে রয়েছে বিওআইপি, এরপরে 3D টিভি, বর্তমানে মোবাইল ফোন 4K টিভি পর্যন্ত চলছে। কম্পিউটার নেটওয়ার্ক, 2 বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগ ব্যবস্থা হলো কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য, কম্পিউটার নেটওয়ার্কের প্রধান উদ্দেশ্য কি কি? ইনফরমেশন রিসোর্স শেয়ার করা, সফটওয়্যার রিসোর্স শেয়ার করা, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা, এগুলো একটু ভালো করে দেখবে, এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। এরপরে কম্পিউটার কি সেটিও একটু ভালো করে দেখে নিবে। এরপর রয়েছে নেটওয়ার্কিং এর সুবিধা, তথ্য সংরক্ষণে দূরবর্তী স্থান থেকে ব্যবহার করা যায়, রিসোর্স শেয়ারিং করা যায়, অফিস অটোমেশন, ডেটাবেজ ম্যানেজমেন্ট। নেটওয়ার্কিং এর কিছু অসুবিধাও রয়েছে, বিপুল খরচ হয়, হ্যাকিং ও ভাইরাস আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে, রক্ষণাবেক্ষণ করতে হয়, দক্ষ জনশক্তির অভাব রয়েছে। কম্পিউটার নেটওয়ার্ক ও এর প্রকারভেদ, কম্পিউটার নেটওয়ার্কে 3 ভাগে ভাগ করা হয়, মালিকানা অনুসারে, ভৌগোলিক বিস্তৃতি অনুসারে এবং আরেকটি হলো নিয়ন্ত্রণ কাঠামো সার্ভিস প্রদানের ভিত্তিতে। প্রথম যেটি রয়েছে মালিকানা ভিত্তিতে পাবলিক এবং প্রাইভেট রয়েছে এবং ভৌগোলিক বিস্তৃতি রয়েছে। এরপরে যেটি রয়েছে নিয়ন্ত্রণ কাঠামো সার্ভিস প্রদানের ভিত্তিতে রয়েছে পিয়ার টু পিয়ার, ক্লায়েন্ট সার্ভার, হাইব্রিড। এরপরে দেখো ভৌগোলিক বিস্তৃতি অনুসারে রয়েছে PAN, প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়েন। এগুলা PAN এর পূর্ণরূপ হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেমন ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে এটি সীমাবদ্ধ থাকে, যেমন ব্লুটুথ হতে পারে, কিবোর্ড হতে পারে, মাউস হতে পারে। LAN লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে ওয়াইফাই, একই বা পাশাপাশি ভবন ডিভাইসের মধ্যে এটি হয়ে থাকে। এরপরে হলো যে CAN, এটি হলো যে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ওয়াইফাই কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়ে থাকে। এরপর রয়েছে MAN মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, হতে পারে WiMAX, কোনো মেট্রোপলিটন শহরের মধ্যে এটি বিস্তৃত থাকে। এরপরে রয়েছে ওয়েড এরিয়া নেটওয়ার্ক, সমগ্র বিশ্বব্যাপী যে ইন্টারনেট ব্যবস্থা রয়েছে সেটি হলো, এখানে পূর্ণরূপগুলো দেওয়া রয়েছে, তোমরা চাইলে লিখে নিতে পারো। এরপর রয়েছে নেটওয়ার্ক ডিভাইস, নেটওয়ার্কের কম্পিউটারগুলোর যুক্ত করতে ব্যবহার যন্ত্রপাতি হলো নেটওয়ার্কিং ডিভাইস, যেমন হতে পারে NIC নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, কম্পিউটারে নেটওয়ার্ক যুক্ত করার জন্য ব্যবহার করা হয় এটি। কম্পিউটারের বেল্ট লাইন থাকায় এখন এটি প্রায় বিলুপ্তির পথে। এরপর রয়েছে মডেমটা কিছু গুরুত্বপূর্ণ কিন্তু এটি বিলুপ্ত হয়ে গেছে। মডুলেটর প্লাস ডিমডুলেটর, মডুলেটর হলো ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ করে এবং ডিমডুলেটর হলো অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল করে। এর প্রকারভেদ রয়েছে ইন্টারনাল এবং এক্সটার্নাল, 2 প্রকার। এরপরে দেখো হাব, এটিও প্রায় এখন বিলুপ্তির পথে। হাব কি? কতগুলো কম্পিউটারকে যুক্ত করে লোকাল এরিয়া নেটওয়ার্ক করে ব্রডকাস্ট করে। এটি হাব তার কাছে প্রেরিত সংকেতকে ইন্টারনেটে ভুক্ত সবগুলো কম্পিউটারে প্রেরণ করে, শুধু প্রাপক কম্পিউটার সেটি গ্রহণ করে, ফলে নেটওয়ার্কে ট্রাফিক জ্যাম বেড়ে যায়। কারণ হাবের কাজটি যদি তোমরা একটু দেখতে চাও, এটি হলো যে সুইচ বা হাবের মতো,
এখানের মধ্যে ধরে নাও প্রতিটি থেকে একটি করে কম্পিউটার রয়েছে, এটি থেকেও একটি কম্পিউটার রয়েছে, এখানে আরো কিছু কম্পিউটার রয়েছে। এখন হাব কি করবে, সবগুলো কম্পিউটারে সেম একই তথ্য পাঠাবে, কিন্তু প্রয়োজন হলো শুধু ওর, তাহলে ও গ্রহণ করবে, বাকিগুলো গ্রহণ করবে না, কিন্তু এই ক্ষেত্রে ইন্টারনেটে জ্যাম বেজে যায়। এরপরে দেখো হাব দুই প্রকার, নিষ্ক্রিয় হাব এবং সক্রিয় হাব। এর মধ্যে রয়েছে এরপরটা হলো সুইচেরও সেম একই, এটিকে বলা হয় বুদ্ধিমান হাব। হাবের কিছুটা পরবর্তীতে আসা সুইচের ক্ষেত্রে কিন্তু সুইচের ক্ষেত্রে জ্যাম বাজে না, কারণ সুইচ শুধু নির্দিষ্ট কোনো যে ব্যক্তির তথ্য প্রয়োজন তাকেই পাঠায়। সুইচ প্রাপ্ত সংকেত শুধু নির্দিষ্ট গন্তব্যে কম্পিউটারে পাঠায়, ব্রডকাস্ট করে না, তাই জ্যামও হয় না। এমএসি মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল ব্যবহার করে থাকে। এর পোর্ট সংখ্যা হয়ে থাকে হয় 8টা হয়, এই পোর্টগুলোর সংখ্যা হয় 8টা হয়, 16টা হয়, 24টা হয়, 48টা হয়ে থাকে। ডেটা ফিল্টারিং করতে পারে, এটি বেশি গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে দেখবে। এরপরে কিছুটা জটিল প্রকৃতির, একটি সুইচ দ্বারা একাধিক ল্যান্ড তৈরি করা যায় না। এরপরে রয়েছে রিপিটার, দুর্বল সিগন্যালকে শক্তিশালী করে। এর সুবিধাগুলো হলো নেটওয়ার্কে বর্ধিত বা সম্প্রসারণ করে থাকে, এবং অসুবিধা হলো ট্রান্সফারের বাধা তৈরি করতে পারে। এরপরে দেখো রাউটার এবং গেটওয়ে, আমরা একসাথে বলে ফেলবো দুটোটি, তাহলে সুবিধা হবে। রাউটার একই প্রোটোকলভুক্ত একাধিক নেটওয়ার্কের সংযুক্ত করতে পারে, কিন্তু গেটওয়ে বিভিন্ন ধর্মীয় প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে। এটিও লোকাল এরিয়া নেটওয়ার্কের লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়েড এরিয়া নেটওয়ার্কের লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটিও সেম একই কাজ করতে পারে। এরপরে দেখো এটি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন ব্যবহার করে নেটওয়ার্কে চিহ্নিত করে, নেটওয়ার্কে কি করে চিহ্নিত করে। এটি পিএটি প্রোটোকল অ্যাড্রেস ট্রান্সলেশন ব্যবহার করে নেটওয়ার্কে চিহ্নিত করে। ডাটা কম দূরত্বের পথ ব্যবহার করে অন্য নেটওয়ার্কের নির্দিষ্ট ডিভাইসে পাঠাতে পারে, এটিও সেম একই কাজ করতে পারে। ডাটা ফিল্টারিং করতে পারে, এটিও গেটওয়েও একই কাজ করতে পারে। ব্যস্ত রুট পরিহার করে, গেটওয়েও ব্যস্ত রুট পরিহার করে। বিভিন্ন প্রোটোকলে নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে না, কিন্তু গেটওয়ে সেটি পারে। স্পিড কিছুটা কম থাকে, কিন্তু গেটওয়েতে স্পিডটা বেশি থাকে। দাম কিছুটা কম হয়, গেটওয়ের দাম বেশি হয়। ডেটা সংঘর্ষের আশঙ্কা বেশি থাকে, কিন্তু গেটওয়ে ডেটা সংঘর্ষের আশঙ্কা কম থাকে। এগুলো ভালো করে দেখবে। এরপরে রাউটার এবং গেটওয়ের সেম বর্ণনা এখানে আমি দুটি পৃষ্ঠার মধ্যে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে সুন্দরভাবে যাদের দেখতে সমস্যা হচ্ছে ওরা এখান থেকে দেখে লিখে নিতে পারো। এরপরে দেখো নেটওয়ার্কের কি কাজ। নেটওয়ার্ক ডিভাইসগুলোর মধ্যে ডেটা আদান প্রদান করতে পারে, ইউজারের অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে, তথ্যের সহজ প্রাপ্তি ও দ্রুততা নিশ্চিত করে, কম সময়ের মধ্যে বিশ্বব্যাপী নেটওয়ার্কের সমূহের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারে, শিক্ষা, চিকিৎসা, আর্থিক বিষয়, ক্যারিয়ার গঠনে, হোটেল ও ফ্লাইট বুকিং সহ ব্যক্তিগত কাজে সেটি ব্যবহার করা যায়। সার্ভারের কম দক্ষতার যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, ইউজারকে নিরাপদ ও সহজ অ্যাক্সেস প্রদান করা, স্পর্শকাতরতা নিরাপদ নিশ্চিত করা, ব্যবহারকারীদের আপডেট তথ্য সরবরাহ করা, অনাকাঙ্ক্ষিত ইউজার থেকে সিস্টেমকে নিরাপত্তা দেওয়া ইত্যাদি। এরপরে দেখো নেটওয়ার্ক টপোলজি, এটি বেশি গুরুত্বপূর্ণ। তুমি চাইলে যতগুলো স্টার দিতে পারো, সৃজনশীল এখান থেকে হওয়ার সম্ভাবনা 90% থাকে। যতগুলো স্টার দিতে পারো ততগুলো দাও। নেটওয়ার্ক টপোলজি এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। নেটওয়ার্ক কম্পিউটার সমূহ ও অন্যান্য ডিভাইসগুলোর মধ্যে সংযোগ কৌশলকে নেটওয়ার্ক টপোলজি বলে থাকে। নেটওয়ার্ক টপোলজির প্রকারভেদ হলো 6 ধরনের: বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি এবং হাইব্রিড টপোলজি। চলো প্রতিটি টপোলজির আমরা বৈশিষ্ট্য এবং কাজগুলো দেখে নিই। বাস টপোলজির কাজ। বাস টপোলজি কিছুটা এভাবে সরল আকৃতির হয়ে থাকে। একটি মাত্র কেন্দ্রীয় সংযোগ লাইন, তার মানে কয়টি থাকে? একটি মাত্র কেন্দ্রীয় সংযোগ লাইন থাকে, সাথে সবগুলো কম্পিউটার ও ডিভাইসে সেটি সংযুক্ত থাকে। সবগুলোর পার্সোনাল ডিভাইসগুলো এটিতে কি থাকে? সংযুক্ত থাকে। প্রিন্টার হতে পারে, কম্পিউটার হতে পারে। দুই প্রান্তে দুইটি টার্মিনাল থাকে, এটির দুইটি প্রান্তে দুইটি টার্মিনাল থাকে। ডেটা প্রবাহ ব্যবস্থা দ্বিমুখী হয়ে থাকে। এর সুবিধাগুলো হলো বাস টপোলজিতে তার কম লাগে এবং এটি সরল অনেকটা। ইনস্টলেশন এটি অনেকটা সহজ। রিপিটার ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। যে কোনো সময় নতুন কম্পিউটার বা ডিভাইস সংযুক্ত করা যায়। কোনো কম্পিউটার বিচ্ছিন্ন বা অচল হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয় না, কারণ তোমার যদি শুধু এখান থেকে কোনো একটি নেটওয়ার্ক বা কম্পিউটার নষ্ট হয় তাহলে পুরো সিস্টেমটি অচল হবে না, চলতে থাকবে। কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভার এটিতে লাগে না। অসুবিধা হলো এটি কিছুটা ধীর গতির। বাস নষ্ট হলে, মানে মূল যে রেখাটি আছে যেটি বাস, সেটি যদি নষ্ট হয় তাহলে পুরো সিস্টেম অচল হয়ে যাবে। ব্যাকআপ ট্রাফিক সৃষ্টি করতে পারে।
ডাটা কলিশন এটিতে হতে পারে। এরপরে রয়েছে রিং টপোলজি। কম্পিউটার নোডগুলো রিং এর মতো চক্রাকারে পরস্পর সংযুক্ত হয়ে নেটওয়ার্ক তৈরি করে, তবে সংকেত এটির একমুখী হয়। রিং টপোলজি কিছুটা রিং এর মতো, এমন প্রথম ও শেষ কম্পিউটার পরস্পর সংযুক্ত থাকে, এতে কোনো সার্ভারের প্রয়োজন হয় না। এর কিছু সুবিধা রয়েছে, কোনো সার্ভার লাগে না এতে, ডাটা কলিশন বা সংঘর্ষ হয় না, প্রতিটি কম্পিউটার গুরুত্ব একই। এখানে যেগুলো কম্পিউটার রয়েছে এটা আরো বেশি থাকতে পারে, কিন্তু রিং এর মতো থাকবে, গুরুত্ব একই, তার এটিতেও কম লাগে এবং এটিতে খরচ কম। কিন্তু একটা জিনিস মনে রাখবে, অসুবিধার মধ্যে এটি কিছুটা ধীরগতির হয়ে থাকে, সরাসরি ডেটা প্রেরণ করা সম্ভব হয় না। কারণ তুমি যদি এই কম্পিউটার থেকে এখানে ডেটা প্রেরণ করতে চাও তাহলে সহজে প্রেরণ করা যাবে না। তার কারণ হলো ডেটা প্রেরণ করার ক্ষেত্রে তোমাকে এই মাধ্যমটি ব্যবহার করতে হবে, কিন্তু এখানে সরাসরি কোনো তার সংযুক্ত নেই। এরপরে দেখো, কোনো কম্পিউটার বা নোড অকার্যকর হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায়। কোনো একটি নোড যদি নষ্ট হয় বা কম্পিউটার নষ্ট হয় তাহলে পুরো সিস্টেম অচল। কোনো কম্পিউটার সংযোগ বা বিয়োজন পুরো নেটওয়ার্কে ব্যাহত হয়। কম্পিউটার বাড়লে স্পিড কমে, জটিল সফটওয়্যার লাগে এক্ষেত্রে। এরপরে রয়েছে স্টার টপোলজি। স্টার টপোলজিতে কিছুটা এমন হয়, একটি নোড বা হাবের মাধ্যমে সবগুলো ডিভাইস সংযুক্ত থাকে। স্টার টপোলজির ক্ষেত্রে এটি হাব হবে। হাব বা সুইচ এর মাধ্যমে কম্পিউটার ডিভাইসগুলো পরস্পর সংযুক্ত থাকে। নির্দিষ্ট একটি হাব বা সুইচের মাধ্যমে সবগুলো ডিভাইস সংযুক্ত থাকে। কম্পিউটারগুলো হাব বা সুইচ দিয়ে সরাসরি ডেটা আদান প্রদান করতে পারে। সাধারণত টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয় এই পদ্ধতিতে। এর বৈশিষ্ট্য সুবিধাগুলো দেখো, স্পিড অপেক্ষাকৃত বাকিগুলোর তুলনায় বেশি, সংঘর্ষ ঘটার আশঙ্কা এখানে কম থাকে, সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখেই নতুন নোড সংযুক্ত করা যাবে বা বিচ্ছিন্ন করাও যাবে। যে কোনো নোড অচল হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকবে। বাস ও রিং অপেক্ষায় নিরাপত্তা এটির বেশি। কম্পিউটার সংখ্যা বাড়লেও ডাটা ট্রান্সমিশন স্পিড এখানে কমে না। অসুবিধা হলো হাব বা সুইচ অচল হয়ে পড়লে এখানে নেটওয়ার্ক অচল হয়ে পড়বে, তুলনামূলকভাবে বাস ও রিং এর চাইতে তার এখানে বেশি লাগে। হাব বা সুইচ ছাড়া সরাসরি তথ্য ট্রান্সমিট করা এখানে যায় না। এরপর রয়েছে ট্রি টপোলজি। ট্রি টপোলজিটা একটু দেখে নাও, কিছুটা গাছের শিকড়ের মতো হয়ে থাকে এই টপোলজিটা। এটার কেন্দ্রীয় একটি সার্ভার থাকবে, মনে রাখবে। এই ক্ষেত্রে নোডগুলো পরস্পর সাথে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত ও সম্পর্কযুক্ত থাকে। একটি স্টার টপোলজি সম্প্রসারিত রূপ। একাধিক স্তর কম্পিউটারগুলো একটি কেন্দ্রীয় হোস্ট বা কম্পিউটার সার্ভারের সাথে সংযুক্ত থাকে। বিভিন্ন স্তরের ডিভাইসগুলো হাব বা সুইচ এর মধ্যে সংযুক্ত থাকে। যার পরে আর কোনো কম্পিউটার সংযুক্ত হয় না তাকে পেরিফেরাল টার্মিনাল বা প্রান্তীয় কম্পিউটার বলে। এর ডেটা প্রবাহ দ্বিমুখী হয়ে থাকে। সুবিধা, যে কোনো সময় নতুন শাখা সৃষ্টির মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। কোনো নোড বিচ্ছিন্ন বা সংযুক্ত করলে নেটওয়ার্ক কার্যক্রম ব্যাহত হয় না। কোনো শাখা নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয় না। ডেটা নিরাপত্তা সবচেয়ে বেশি, বড় ধরনের নেটওয়ার্কের জন্য সুবিধাজনক। অন্যান্য টপোলজির তুলনায় জটিল, প্রধান কম্পিউটার বা সার্ভার ত্রুটি দেখা দিলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে, ব্যয় সাপেক্ষ এটি। এরপরে আরেকটি রয়েছে মেশ টপোলজি। এই মেশ টপোলজিটা কিছুটা এই ধরনের হয়ে থাকে, সবগুলো রিং এর মতো থাকলেও সেগুলোকে আবার হাবের মতো করে এবং অন্যান্যভাবে যুক্ত করা হয়। নেটওয়ার্ক প্রতিটি কম্পিউটার সরাসরি পরস্পরের সাথে যুক্ত থাকে। তুমি যদি এখান থেকে এখানে তথ্য পাঠাতে চাও তাহলে পাঠাতে পারবে। কোনো কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভারের এতে প্রয়োজন হয় না। কম্পিউটারগুলো সংযুক্ত হলে পয়েন্ট টু পয়েন্ট বা পেয়ার টু পেয়ারের মতো করে হয়ে থাকে। এই ক্ষেত্রে প্রচুর তার বা তারের সংখ্যা এখানে অনেক বেশি। তারের সংখ্যা যদি বের করতে চাও তাহলে এভাবে করে বের করতে হয়। n হলো এখানে নোডের সংখ্যা। সুবিধা হলো সবচেয়ে দ্রুত গতির টপোলজি এটি। কম্পিউটার সংখ্যা বাড়লেও স্পিড কমে না। এরপর রয়েছে কোনো কম্পিউটার বা সংযোগ নষ্ট হলেও অবশিষ্ট নেটওয়ার্ক এখানে সচল থাকে। কোনো কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না। অসুবিধাগুলো হলো সবচেয়ে বেশি তার ও লিঙ্ক লাগে, ফলে সবচেয়ে বেশি ব্যয়বহুল। কনফিগারেশন অত্যন্ত এটির জটিল। কম্পিউটার সংখ্যা বাড়লে তার লিঙ্ক এবং ব্যয় বৃদ্ধি পায়। হাইব্রিড টপোলজিটি এটি হলো যে চারটি টপোলজির মিশ্রিত রূপ, বা স্ট্রিং, স্টার, মেশ ইত্যাদি। এর সমন্বয়ে হাইব্রিড টপোলজিটি গঠিত হয়। অনেক সময় কোনো নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে একটি স্বয়ংপূর্ণ হয় না, মানে একটি নেটওয়ার্ক দিয়ে সেটি গঠিত করতে পারা যায় না, তখন বিভিন্ন ধরনের টপোলজি পরস্পর নেটওয়ার্ক সংযুক্ত হয়, হাইব্রিড টপোলজিটি তখন তৈরি করে। ইন্টারনেট একটি হাইব্রিড টপোলজি। বর্তমানে যে ইন্টারনেট ব্যবস্থা রয়েছে এটি একটি হাইব্রিড টপোলজি। এর সুবিধাগুলো কি? হাব সুইচ যুক্ত করে নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। ট্রাবল শুটিং সহজকরণ এটিতে। একটি টপোলজিতে ত্রুটি দেখা দিলে অন্যান্য টপোলজি প্রভাবিত হয় না।
ব্যবহৃত টপোলজিগুলোর সুবিধাগুলো এতে বিদ্যমান থাকে। এরপরে দেখো অসুবিধা রয়েছে, রক্ষণাবেক্ষণ জটিল ও ব্যয়বহুল হয়ে থাকে এটি। ইনস্টলেশন ও কনফিগারেশন জটিল, ব্যবহৃত টপোলজিগুলোর অসুবিধাগুলো এতে বিদ্যমান থাকে।